ইরানের পাশে রাশিয়া। আমেরিকা কি এবার দুই ফ্রন্টে আটকা পড়বে? যুদ্ধের ময়দানে একা লড়ছে না ইরান, পেছন থেকে কেউ আছে, শক্তিশালী পরমাণু অস্ত্রধারী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। সেই দেশটির নাম রাশিয়া। শুরুটা কোথায়? হরমুজ প্রণালী। একটি মার্কিন সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছিল, হঠাৎ ড্রোন হামলা, হেলিকপ্টার ভূপাতিত। ট্রাম্প সরাসরি ইরানকে দোষী বললেন প্রতিশোধ নেওয়া হবে, কথা রাখলেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ঘোষণা দিল বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও জাস এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনে আঘাত করা হয়েছে। ইরান বলল, আমরা হেলিকপ্টার ভূপাতিত করিনি, কিন্তু চুপ করে বসে রইল না। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরানের সশস্ত্র বাহিনী। আগুনে আগুন, রাশিয়া মাঠে নামলো। এবার নড়ে চড়ে বসলো মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সরাসরি বললেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলছে। রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন। শুধু উদ্বেগ নয়, দুই পক্ষকে সংযম দেখাতে বললেন। সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানালেন, কিন্তু মনে রাখবেন, রাশিয়া যখন সংযম বলে তখন আসলে বলে আমেরিকা থামো। আল জাজিরা এই খবর বিশেষভাবে তুলে ধরেছে। রাশিয়া শুধু কথায় থামেনি, এটা নতুন কিছু নয়। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই রাশিয়া ইরানের পাশে। শুধু বিবৃতি নয়, গোয়েন্দা তথ্য দিয়েছে, প্রযুক্তি সহায়তা দিয়েছে, সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। মার্কিন ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরান যতটুকু লড়তে পেরেছে তার পেছনে রাশিয়ার হাত আছে। এই সমর্থন না থাকলে ইরান কতদিন টিকত সেটা নিয়ে প্রশ্ন আছে। কেন রাশিয়া ইরানের পক্ষে? বিশ্লেষকরা সহজ করে বলছেন, ইরান আর রাশিয়ার একটাই শত্রু, আমেরিকা। দুই দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। দুই দেশই চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব সরে যাক। পুতিন আগে পরিষ্কার করে দিয়েছেন, মস্কো আর তেহরানের সম্পর্ক একটি কৌশলগত অগ্রাধিকার। মানে এটা শুধু বন্ধুত্ব নয়, এটা রণনীতি। এবার সেই রণনীতির হিসাবটা বুঝুক। ইরান যদি আমেরিকার কাছে হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আরো শক্তিশালী হবে। পরের টার্গেট হতে পারে রাশিয়ার মিত্ররা, এমনকি একদিন রাশিয়া নিজেও। তাই ইরানের হেরে যাওয়া মানে রাশিয়ারও হেরে যাওয়া, এটা পুতিন ভালো বোঝেন। বিশ্বযুদ্ধের গন্ধ। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে? একদিকে আমেরিকা আর ইসরায়েল, অন্যদিকে ইরান আর রাশিয়া। চীনও চুপ করে দেখছে, নিজের হিসাব কষছে। হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ব তেল বাজার অস্থির, মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল পড়ছে। এই পরিস্থিতিতে রাশিয়া যদি শুধু বিবৃতি দিয়েই থেমে না থাকে, যদি আরো সক্রিয় ভূমিকায় নামে, তাহলে ছবিটা সম্পূর্ণ বদলে যাবে। আমেরিকা তখন দুই ফ্রন্টে আটকা, একদিকে মধ্যপ্রাচ্যে ইরান, অন্যদিকে পরোক্ষভাবে রাশিয়ার চাপ। এরপর কি হবে কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কিন্তু একটা কথা নিশ্চিত, এই লড়াই এখন শুধু ইরান বনাম আমেরিকার লড়াই নয়, এটা দুটো বিশ্ব ব্যবস্থার সংখ্যা। একদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট, অন্যদিকে রাশিয়া ইরানের ঐক্য। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে মিসাইল উঠছে, সেগুলো শুধু জর্ডান বা বাহরাইনের আকাশ কাঁপাচ্ছে না, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ইতিহাস লেখা হচ্ছে প্রতিটি রাতে। বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, যার সদর দপ্তর হোয়াইট হাউস। হাজার হাজার মাইল দূরে বসে একটা দেশ হুমকি দিচ্ছে যে তারা এমন মিসাইল বানাচ্ছে যা সরাসরি ওভাল অফিসের ছাদ খুঁড়ে ভেতরে ঢুকবে। শুধু তাই নয়, তারা ক্যামেরার সামনে বুক চিতিয়ে বলছে, চোখের বদলে চোখ অনেক হয়েছে, এবার সরাসরি মাথা নেওয়া হবে। এই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে দেখেছে ইরানের পার্লামেন্ট থেকে যে হুঙ্কার এসেছে, তাতে পুরো ওয়াশিংটনের হাত পা কাঁপার জোগাড়। ইরানের একদল প্রভাবশালী সংসদ সদস্য সরাসরি তাদের দেশের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল দাবি, ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছেন যেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যা সরাসরি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে পারে। আইন প্রণেতারা সাফ জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্পকে ততদিন পর্যন্ত অন্ধের মতো সমর্থন দিয়ে যাব যতদিন না আমাদের মিসাইল খামেনির হত্যাকারীদের অফিস কক্ষে গিয়ে আঘাত হানছে। অর্থাৎ ইরান এখন আর রক্ষণাত্মক নেই। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের নেতাদের ওপর পুরুষোচিত হামলা চালাও, তবে তোমাদের সবচেয়ে সুরক্ষিত বাংকারে বসেও তোমরা রেহাই পাবে না। এই চিঠিতে ইরানি সংসদ সদস্যরা মার্কিন নীতি নির্ধারকদের চরিত্র নিয়ে এক মারাত্মক সত্য তুলে ধরেছেন। তারা প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী জেফ্রি এপস্টেইনের প্রসঙ্গ টেনে বলেছেন, এই এপস্টেইন নেটওয়ার্কের অপরাধীরা কোনো আন্তর্জাতিক আইন বা নৈতিকতার তোয়াক্কা করে না। এরা চোরের খনি, এদের সাথে ভদ্রতার ভাষা খাটে না।
আর ঠিক এই কারণেই ইরান এখন এক নতুন রণকৌশল হাতে নিয়েছে। সংসদ সদস্যরা হুঙ্কার দিয়ে বলেছেন, শত্রুদের জেনে রাখা ভালো, চোখের বদলে চোখ নেওয়ার দিন শেষ। এবার অন্যায় করলে সরাসরি মাথা কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, 2015 সালের পারমাণবিক চুক্তির তিতকুটে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানি আইন প্রণেতারা স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিনীদের কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে তারা আর আঙুল চুষবে না বা বিশ্বাস করবে না, যতদিন না মধ্যপ্রাচ্য থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে এবং যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় হচ্ছে, ততদিন ইরান এক চুলও নড়বে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC এক ঐতিহাসিক বিবৃতি জারি করেছে। তারা বুক চিতিয়ে ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে মার্কিনীদের সমস্ত দাদাগিরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শত্রুপক্ষকে এখন ইরানের তৈরি করা নতুন নিয়ম মেনে চলতে বাধ্য করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর স্মার্ট ব্যবস্থাপনা ও কৌশলগত নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের পকেটে। মার্কিন বাহিনী যতই আকাশ কুসুম কল্পনা করুক না কেন, হরমুজ প্রণালীর জলসীমানায় কারোর বিনা অনুমতিতে সূচক্র মেদিনী পাওয়ারও সুযোগ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যৌথভাবে শেষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা শত্রুকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই প্রতিরোধ জারি রাখবে। পারমাণবিক বোমা বানাবে ইরান। IAEA এর রিপোর্টে যা ফাঁস হলো তা শুনলে পশ্চিমা বিশ্বের ঘুম উড়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমার পর বোমা ফেলেছে। লক্ষ্য একটাই, তেহরানের পারমাণবিক স্বপ্নকে চিরতরে কবর দেয়া। কিন্তু 3 মাস পর IAEA যে রিপোর্ট দিল তা পড়ে পেন্টাগন থেকে তেল আবিব সবার বুকে ধরাস। কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের গায়ে একটি আঁচড়ও লাগেনি। সেই ভয়ঙ্কর মজুদ এখনো আছে। কোথায় আছে, কি অবস্থায় আছে তা কেউ জানে না। হামলা হলো, কিন্তু ইউরেনিয়াম গেল কোথায়? ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে একযোগে হামলা চালায়। উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে চিরতরে সরিয়ে দেয়া। ট্রাম্প বুক ঠুকে বললেন, মিশন সফল। নেতানিয়াহু বিজয়ের হাসি হাসলেন, কিন্তু IAEA এর রিপোর্ট সেই হাসি মুহূর্তেই মিলিয়ে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, হামলার পর থেকে আজ পর্যন্ত তারা ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে ঢুকতেই পারেনি। আর ইরানও কাউকে জানায়নি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ঠিক কোথায়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির দোরগোড়ায়। এখানেই আসল গল্পটা শুরু। ইরানের কাছে এমন ইউরেনিয়াম মজুদ আছে যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে 90% বিশুদ্ধতার ইউরেনিয়াম। অর্থাৎ ইরান এখন সেই গন্তব্যের এক ধাপ আগে দাঁড়িয়ে। দরজাটা বন্ধ নয়, কেবল ঠেলা দেয়া বাকি। IAEA সরাসরি সতর্ক করে বলেছে, প্রায় 1 বছর ধরে এই ইউরেনিয়াম মজুদ যাচাই করা যাচ্ছে না। এত দীর্ঘ সময় পর্যবেক্ষণের বাইরে থাকলে পারমাণবিক উপাদানের ধারাবাহিক তথ্য হারিয়ে যায়, যাকে সংস্থাটি বলছে জ্ঞানগত ধারাবাহিকতার বিপর্যয়। সহজ কথায়, ইউরেনিয়াম কোথায় গেল, কি হলো, কেউ জানে না। ইরানের চুপ থাকাটাই সবচেয়ে বড় বার্তা। কথায় বলে, চুপ থাকাও একটি ভাষা। ইরান এই বিষয়ে যা বলছে না তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেহরান IAEA কে কিছু জানাচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, ব্যাখ্যা দিচ্ছে না। এই নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, এটা কৌশলগত শক্তির প্রদর্শন। ইরান বহু দশক ধরে পশ্চিমা চাপের মুখে পারমাণবিক কার্যক্রম চালিয়ে এসেছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হামলার পর হামলা, তবু তারা থামেনি। বরং প্রতিটি চাপের জবাবে আরো গভীরে, আরো গোপনে নিজেদের সক্ষমতা গড়ে তুলেছে। সাম্প্রতিক যুদ্ধে তাদের মিসাইল যেভাবে মার্কিন ঘাঁটির পর ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেটাও এই দীর্ঘ প্রস্তুতিরই ফল। তাহলে কি পারমাণবিক বোমা বানাবে ইরান? সরাসরি উত্তর কেউ দিতে পারবে না, কিন্তু কিছু বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, পরিমাণ অজানা, অবস্থান অজানা। তাদের বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই কাজে নিয়োজিত। IAEA ঢুকতে পারছে না, যাচাই করতে পারছে না। আর ইরান নিজে বলছে এটা কেবল বেসামরিক কাজের জন্য। কিন্তু যে দেশ নিজের মিসাইল দিয়ে মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিতে পারে, যে দেশ ইসরায়েলের চারদিকের ঘেরাও ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই দেশ যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে, তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এমনভাবে পাল্টে যাবে যা গত 50 বছরে কেউ দেখেনি। ড্রোন ঝাঁকে কাঁপছে ইসরায়েল। এক ঝাঁক বিধ্বংসী FPV ড্রোন আর রকেটের মুহুর্মুহু গর্জন, আর তাতেই মুহূর্তে তাসের ঘরের মতো ঘুরিয়ে গেল তেল আবিবের দুর্ভেদ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আর ইসরায়েল মিলে যখন হিজবুল্লাহকে মাইনাস করে লেবাননের ওপর একতরফা চুক্তি চাপিয়ে দেওয়ার আকাশ কুসুম কল্পনা করছিল, ঠিক তখনই রণক্ষেত্রের সমীকরণ পাল্টে দিল ইরানের প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ ড্রোন ঝাঁকের আত্মঘাতী আঘাতে উত্তর ইসরায়েলের সেটেলমেন্টগুলোতে সাইরেনের হাহাকার। রণক্ষেত্রের আসল নায়ক ইরান। মার্কিন ইসরায়েল অক্ষের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে তেহরান।
লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত যুদ্ধবিরতির নবায়নে নাটক চললেও মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এখন কাঁচুমাচু অবস্থা। দক্ষিণ লেবাননে অপারেশন চালানোর সময় ইসরায়েলি সেনাদের উপর নেমে আসে সাক্ষাৎ জমদূত। ইরান অনুগত হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক বোঝায় অত্যাধুনিক FPV ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানে IDF সেনাদের উপর। এই নিখুঁত ড্রোন হামলায় 4 ইসরায়েলি রিজার্ভিস্ট গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলের ইয়াহা এবং নাফতালি এলাকায় আছড়ে পড়েছে একের পর এক রকেট। হামলার তীব্রতায় সীমান্ত জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন, আর ইসরায়েলি সেটলাররা প্রাণ ভয়ে বাংকারের দিকে দৌড়াতে গিয়ে রীতিমতো হাঁকঢাক জুড়ে দেয়। মার্কিন মদতপুষ্ট IDF ভেবেছিল তারা লেবাননকে বাগে এনে ফেলেছে, কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা প্রমাণ করে দিল আসল খেলা তো কেবল শুরু। এদিকে হিজবুল্লাহর মিডিয়া উইং থেকে মুক্তি পাওয়া একটি নতুন যুদ্ধক্ষেত্রের ভিডিও পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি প্রযুক্তির ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ঈগলের মতো চক্কর কাটছে। নিখুঁত সার্ভেইলেন্সের মাধ্যমে IDF এর সাজোয়া যান এবং সেনাদের অবস্থান ট্র্যাক করে একের পর এক ড্রোন কামিকাজে স্টাইলে আছড়ে পড়ছে তাদের ওপর। ভিডিওর প্রতিটি ফ্রেমে দেখা যাচ্ছে বিশাল বিস্ফোরণের পর ওঠা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখে তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘাড়ের রগ চড়া হয়ে যাচ্ছে। ইসরায়েল যতই লেবাননের পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বোমা বর্ষণ করে মাশরুম ক্লাউড তৈরি করে নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করুক না কেন, ড্রোনের এই চোরাগোপ্তা ও নিখুঁত কামড় IDF এর মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে। এই পুরো লড়াইয়ের নেপথ্যে কারিগর এবং আসল নায়কের আসনে রয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী যখনই লেবাননের সেনাবাহিনী বা নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তখনই তেহরান তার প্রতিরোধ ফ্রন্টের ঐক্য নীতি নিয়ে হুঙ্কার ছাড়ছে। সব খতিয়ান মেলালে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধে ইরান তার ছায়া বাহিনীদের মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন পর্দার আড়ালে হিজবুল্লাহকে ছাড়াই বৈরিক সরকারের সাথে এক জবরদস্তিমূলক চুক্তির ব্লু প্রিন্ট সাজিয়েছিল। লিতানি নদীর ওপার থেকে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারের শর্ত দিয়ে তারা মূলত লেবাননকে ইসরায়েলের পায়ে দাস বানানোর চেষ্টা করছিল, কিন্তু তেহরানের মদতপুষ্ট এই প্রতিরোধ বাহিনী মার্কিনীদের সেই গুড়ের বালি ঢেকে দিয়েছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাশেম স্পষ্ট ভাষায় এই চুক্তিকে প্রত্যাখ্যান করে একে লেবাননের জনগণকে ধ্বংস করার রোডম্যাপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা প্রত্যাহার হচ্ছে এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য শান্তি হবে এক আকাশকুসুম কল্পনা। রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলের বুকে ইরানের 3 মরণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। প্যাট্রিয়ট আছে, ডেভিড স্লিং আছে, আয়রন ডোম আছে, কিন্তু সেই সব ঢাল তাস খেলার মতো সরিয়ে দিয়ে ইরানের মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলের মাটিতে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। ইরান প্রমাণ করলো তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের 3টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, প্রতিটির নাম যেন এক একটি ইতিহাস। খেইবার শেকান, ইরানের 3য় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল। 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে, কিন্তু শুধু পাল্লা বড় হলেই চলে না। এই মিসাইলের আসল শক্তি তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতায়। রাডারের চোখকে ধোঁকা দেওয়ার জন্যই বিশেষভাবে নকশা করা হয়েছে এটি। ডেভিড স্লিং আর প্যাট্রিয়টের মতো দুর্ধর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলকে ধরতে পারেনি, ধরার সুযোগই পায়নি। গাদার, তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরানের যে কোনো প্রান্ত থেকে ছুড়লে ইসরায়েলের যে কোনো কোণে গিয়ে পৌঁছাবে। দূরত্ব এখানে কোনো ঢাল নয়। ইমাদ, ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড সহ মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। 1500 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে, এবং গাইডেড হওয়ার মানে হলো এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য নয়, সরাসরি গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি। এই 3টি মিসাইল একসাথে ব্যবহার হলে কি হয়, সোমবার সেটা দেখল গোটা বিশ্ব। ইরানের হামলার প্রথম লক্ষ্য ছিল হাইফা শহরের একটি কেমিক্যাল কারখানা। এটি কোনো এলোমেলো পছন্দ নয়। ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলা চালিয়েছিল। IRGCর জবাব সোজা, একই ধরনের হামলা, একই ধরনের লক্ষ্য, জ্বালানি দিয়ে জ্বালানি। কিন্তু হামলা শুধু সেখানেই থামেনি। ইসরায়েলের তেলনফ বিমান ঘাঁটি, নেভাতিম বিমান ঘাঁটি এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানি মিসাইল। এই 3টি ঘাঁটি ইসরায়েলের বায়ু শক্তির মূল স্তম্ভ। এখান থেকেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে বড় বড় বিমান হামলা। IRGCর দাবি, ছোড়া মিসাইলগুলোর প্রায় সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করেছে।
ইসরায়েলের বিমান প্রতিরক্ষা যদি সত্যিই এতটা ব্যর্থ হয়ে থাকে, তাহলে এই হামলার ক্ষতি কেবল ইট পাথরের নয়, এটা আস্থার ক্ষতি, এটা ভরসার দেয়ালে চির ধরানো। IRGC এই হামলার পর যে বিবৃতি দিয়েছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয়। তারা বলছে ইসরায়েল বেসামরিক অবকাঠামো এবং তেল শিল্প খাতকে লক্ষ্য করে এক বিপজ্জনক খেলায় মেতেছে। এই খেলার পরিণতি শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো এই আগুনের উত্তাপ পাবে। এবং যদি এই ধরনের হামলা চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে এবং সেই প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হলে বিশ্বের কি হয় সেটা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সবাই জানে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলে ইউরোপ কাঁপে, এশিয়া কাঁপে, আমেরিকাও স্বস্তিতে থাকে না। ইরান কার্যত বলছে, তোমরা আমাদের অর্থনীতিতে লাথি মেরেছ, আমরা পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারি। এটা কোনো ফাঁকা বুলি নয়। ইরান থেকে প্রকাশিত ভিডিও ফুটেজ, IRGCর বিবৃতি এবং 3টি মিসাইলের কার্যকারিতা সব মিলিয়ে একটি ছবি স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধ নয়। মিসাইল উড়েছে, ঘাঁটি পুড়েছে, কারখানায় ধোঁয়া উঠেছে। সুপার পাওয়ারের রক্তচক্ষু আর পারমাণবিক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কঠিন এক চাল দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন যখন ওয়াশিংটনের আকাশ ছাড়িয়ে তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ছিল, ঠিক তখনই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণই শ্রেষ্ঠ রক্ষণ। এই নীতিতে ভর করে হরমুজ প্রণালী অচল করে দিয়ে এবং বাহরেইন কুয়েতের মার্কিন ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিল চালকের আসনে এখন তারাই। মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে 2টো জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে, IRGC হরমুজে থাকা 2টো জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এই ঘোষণার পরেই তেলের দাম কিছুটা বেড়েছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ধমনী হরমুজ প্রণালী। এই জলপথকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আস্ফালন করছিল, তাদের চরম শিক্ষা দিল IRGC। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে গভীর রাতে হরমুজ প্রণালীতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকারী 2টি বিশালাকার মার্কিন মদতপুষ্ট তেল ট্যাঙ্কারে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইরান কেবল কেতাবি হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। ওমানের মুসান্দাম থেকে ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে যে প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয়, তা এখন পর্যন্ত সম্পূর্ণ খা করছে। মার্কিন নৌবাহিনীর দম্ভকে ধূলিসাৎ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই জলসীমায় তেহরানের অনুমতি ছাড়া পাতার একটি অংশও নড়বে না। ট্রাম্প প্রশাসন যখন হোয়াইট হাউসে বসে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার সস্তা হুমকি দিচ্ছিল, ঠিক তখনই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নেমে আসে সাক্ষাৎ নরক। IRGCর ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন ফাঁকি দিয়েছে আমেরিকার তথাকথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শেখ ঈসা বিমান ঘাঁটি, বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের মূল ঘাঁটির নাকের ডগায় অবস্থিত এই বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনাচ্ছে ইরানি ড্রোন। আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি, কুয়েত। কুয়েতের এই 2টি কৌশলগত ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে মার্কিন যুদ্ধবিমান ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসছে। এই হামলা মার্কিন সামরিক ইমেজের উপর এক বিশাল চপেটাঘাত। ইরান প্রমাণ করেছে তাদের রেঞ্জ বা সক্ষমতা কেবল নিজেদের সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগরের যে কোনো প্রান্তে মার্কিনীদের ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে স্ট্রংম্যান দেখানোর চেনা ছকে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী রূপকে স্রেফ হতাশার লক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের দূরদর্শী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সময়ে যেন গলা টিপে ধরেছে বিশ্ব রাজনীতির, আর সেই চাপের মাঝখানে দাঁড়িয়ে দাবার বোর্ডের রাজা হয়ে নিজের চালটা দিয়েছে ইরান। কিন্তু সেই চাল দেখে মুখ গোমরা করে বসে আছে আমেরিকা। তাদের চোখে এই প্রস্তাব শুধু ধোঁয়া, আগুন নয়।
তেহরানের নতুন প্রস্তাব এসেছে, কিন্তু ওয়াশিংটনের কাছে তা যেন কোনো শক্ত সমাধান নয়, কোনো দৃঢ় অঙ্গীকার নয়। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলছে এতে নেই সংকটের মেরুদণ্ড ভাঙার মতো কিছু, নেই এমন কোনো প্রতিশ্রুতি যা যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে। অন্যদিকে ইরান যেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন পাহাড়। চাপ আসছে, হুমকি আসছে, তবুও মাথা নত করছে না, বরং নিজের শর্তেই খেলতে চাইছে খেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে এখনো চুক্তির স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নে বারবার ফাটল ধরাচ্ছে বাস্তবতা। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বড় কোনো ছাড় দিতে নারাজ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রতিশ্রুতি নেই মজুদ হস্তান্তরের স্পষ্ট ঘোষণা। ফলে ট্রাম্প এখন দাঁড়িয়ে আছেন দোলাচলে, কলম নাকি বোমা। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠকের ডাক, সেটাই যেন আগুনে ঘি ঢালার মতো। কারণ এই বৈঠক শুধু আলোচনা নয়, যুদ্ধের ছায়াও বহন করছে। মার্কিন কর্মকর্তাদের কণ্ঠে শোনা যাচ্ছে কঠোর হুঁশিয়ারি, কথা না হলে বোমাই কথা বলবে। কিন্তু এখানেই গল্পে আসে মোড়। ইরান জানে যুদ্ধ মানেই শুধু ধ্বংস নয়, তা এক ধরনের মানসিক খেলা। তাই তারা প্রস্তাব দিয়েছে, কিন্তু পুরো দরজা খোলেনি। পারমাণবিক অস্ত্র না বানানোর আশ্বাস দিয়েছে, কিন্তু নিজের শক্তির মেরুদণ্ড ভাঙেনি। যেন বলছে আমরা আলোচনায় আছি, কিন্তু মাথা নিচু করে নয়। এই কৌশলে ইরানকে আলাদা করে দেয়। তারা জানে কখন হাত বাড়াতে হয় আর কখন মুঠি শক্ত করতে হয়। এদিকে মাঠের বাইরে আরেক খেলা চলছে। ইসরায়েলে একের পর এক মার্কিন কার্গো বিমান নামছে। জার্মান ঘাঁটি থেকে উড়ে আসে এসব বিমানে রয়েছে যুদ্ধের সরঞ্জাম। বাইরে থেকে দেখলে মনে হয় নীরব প্রস্তুতি, কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় জমছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে এটা শুধু সরঞ্জাম পরিবহন নয়, বরং সম্ভাব্য যুদ্ধের প্রাক্কাল। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সরাসরি কিছু বলছে না, তবুও চোর পালালে বুদ্ধি বাড়ে পরিস্থিতি দেখে অনেকেই আঁচ করছে বড় কিছু ঘটতে পারে। তবে এই দাবার খেলায় ইরান যেন এক ধাপে গিয়ে, কারণ তারা শুধু প্রতিরক্ষা নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধেও পারদর্শী হয়ে উঠেছে। তারা জানে আমেরিকার সময় কম, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমীকরণ সব মিলিয়ে ট্রাম্পই হয়তো বেশি চাপে। তেহরান তাই বারবার ইঙ্গিত দিচ্ছে সময় তাদের পক্ষে। তারা তাড়াহুড়ো করছে না, বরং ধীরে হিসেব কষে এগোচ্ছে, যেন এক অভিজ্ঞ খেলোয়াড় যে জানে কখন আঘাত করতে হয়। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের দ্রুত পাল্টা প্রস্তাব আসা মানেই তারা ভয় পাচ্ছে। কিন্তু এই ভয় কি সত্যি, নাকি সেটাও কৌশলের অংশ? কারণ ইতিহাস বলছে ইরান সহজে পিছু হটার দেশ নয়। চাপ যতই বাড়ুক, তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখে। লোহা গরম থাকতেই আঘাত, এই নীতি তারা যেমন জানে, তেমনি জানে কখন ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হয়। শুরুটা যেন দাবার বলবে, ঘুঁটি সাজানো আছে, সৈন্যরা প্রস্তুত, কিন্তু খেলার আসল চালটা যার হাতে, সে এখনো চুপচাপ বসে আছে। আর সেই খেলোয়াড় চীন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলে পরিচিত যুক্তরাষ্ট্র আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে 3 লাখ ড্রোন বানানোর স্বপ্ন আটকে আছে অন্যের দরজায় কড়া নাড়ার মধ্যে। কেন? কারণ যুদ্ধের নতুন যুগে বন্দুক নয়, ট্যাঙ্ক নয়, ড্রোনই এখন রাজা। আর সেই রাজাকে চালানোর চাবিটা লুকিয়ে আছে খুব ছোট একটা জিনিসে, চুম্বকে। কিন্তু এই চুম্বক কোনো সাধারণ চুম্বক না, এটা তৈরি হয় বিরল খনিজ দিয়ে। নিউডিমিয়াম, ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম। নামগুলো শুনতে যতটা জটিল, বাস্তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া ড্রোন উঠবে না, মোটর ঘুরবে না, টার্গেট লক হবে না, অর্থাৎ যুদ্ধই থেমে যাবে। এখন আসল প্রশ্ন, এই খনিজগুলো কোথায়? উত্তরটা খুব সহজ, আবারও ভয়ঙ্কর, চীনে। বিশ্বের প্রায় 98% শক্তিশালী চুম্বক তৈরি হয় চীনে। মানে যুক্তরাষ্ট্র যতই বিলিয়ন ডলার ঢালুক, যতই প্রযুক্তিতে এগিয়ে থাকুক, শেষ পর্যন্ত এসে তাকে তাকাতে হচ্ছে বেইজিংয়ের দিকে। এটা যেন এমন এক খেলা যেখানে বন্দুক তোমার, কিন্তু গুলি অন্যের হাতে। পেন্টাগন ইতিমধ্যে 30,000 ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন অর্ডার করেছে। টার্গেট 2028 সালের মধ্যে 3 লাখ ড্রোন। সংখ্যাটা শুনতে বিশাল, কিন্তু ভেতরের গল্পটা আরো বড়। এই ড্রোনগুলোর প্রতিটিতে যে চুম্বক লাগবে তার সাপ্লাই চেইন প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করছে চীন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির এক বিশাল অংশ দাঁড়িয়ে আছে চীনের খনির উপর। আর এই বাস্তবতা সবচেয়ে পরিষ্কারভাবে দেখা গেছে ইউক্রেন যুদ্ধের ময়দানে। 2024 সালে ইউক্রেন 1 বছরে 12 লাখ ড্রোন তৈরি করেছে, কিন্তু এর প্রায় প্রতিটিতেই ব্যবহার হয়েছে চীনের সরবরাহকৃত চুম্বক। মানে যুদ্ধটা ইউক্রেনে, কিন্তু ছায়া পড়ে আছে চীনের কারখানায়। এই শিক্ষা ওয়াশিংটন খুব ভালোভাবেই নিয়েছে। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করেছেন এক্সিকিউটিভ অর্ডারে, আনলিশিং আমেরিকান ড্রোন ডমিনেন্স। লক্ষ্য একটাই, ড্রোনে আধিপত্য। কিন্তু সমস্যা হলো আধিপত্য চাইলেই হয় না। যার হাতে কাঁচামাল, শেষ হাসিটা তারই। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই নির্ভরতা কমাতে।
এমপি ম্যাটেরিয়ালসে বিনিয়োগ করছে। রিয়ালওয়েসের মতো প্রতিষ্ঠান গড়ে উঠছে। তারা দাবি করছে চীনের বাইরে সম্পূর্ণ সরবরাহ ব্যবস্থা তৈরি করবে, কিন্তু এখানে এসে খেলা বদলে যায়। কারণ খনি খনন করা কোনো ভিডিও গেম না। যুক্তরাষ্ট্রে একটি খনি চালু করতে সময় লাগে 7 থেকে 10 বছর, আর পুরোপুরি উৎপাদনে যেতে লাগে প্রায় 29 বছর। যেখানে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে, সেখানে কাঁচামাল আসবে 3 দশক পরে। এটা যেন যুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু অস্ত্র তৈরির কারখানা এখনো নকশা পর্যায়ে। আর এখানেই চীন এগিয়ে। চীন শুধু খনিজ উত্তোলনই করে না, প্রসেসিং, রিফাইনিং, ম্যাগনেট তৈরি, পুরো চীনটাই তাদের হাতে। এটা শুধু শক্তি না, এটা নিয়ন্ত্রণ, একটা অদৃশ্য সুতো যেটা দিয়ে তারা টানতে পারে বৈশ্বিক সামরিক ভারসাম্য। যুক্তরাষ্ট্রের হিসাব বলছে 1900 অস্ত্র ব্যবস্থার প্রায় 80,000 উপাদানে চীনের তৈরি বিরল খনিজ ব্যবহার করা হয়। মানে শুধু ড্রোন না, জেট ইঞ্জিন, মিসাইল, রাডার, সবকিছুতেই চীনের ছোঁয়া। এখন প্রশ্ন উঠছে, চীন যদি একদিন এই সরবরাহ বন্ধ করে দেয়? ধ্বংসের ধোঁয়া এখনো কাটেনি, অথচ কারখানায় আবার আলো জ্বলছে। মিসাইলের গর্জন থামতে না থামতেই ওয়েল্ডিং এর ফুলকি উঠছে ইরানের অস্ত্র কারখানায়। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ভেবেছিল এবার চিৎ করে দেওয়া গেছে, কিন্তু হিসাব মেলেনি। মার্কিন গোয়েন্দাদের নিজেদের রিপোর্টই বলছে তেহরান ঘুরে দাঁড়াচ্ছে, এবং প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত। গত 28 ফেব্রুয়ারি শুরু হয় সংঘাত। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের মিসাইল ঘাঁটি, লঞ্চার আর অস্ত্র কারখানার ওপর ঝাঁপিয়ে পড়ে। দাবি করা হয়েছিল ইরানের 90% সমরাস্ত্র উৎপাদন কেন্দ্র মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে দৃঢ় কণ্ঠে বললেন, পুনর্গঠন করতে ইরানের বহু বছর লেগে যাবে, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেই দাবির বেলুন চুপসে গেছে। গোয়েন্দারা যা দেখছেন, 8 এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো যা দেখছে, তাতে তাদের নিজেদেরই চোখ কপালে ওঠার দশা। একাধিক গোয়েন্দা সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে ইরান কেবল ক্ষত সারাচ্ছে না, সক্রিয়ভাবে নতুন ড্রোন উৎপাদনও শুরু করে দিয়েছে। একটি মার্কিন প্রশাসনের কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, আগামী 6 মাসের মধ্যে ইরান তার ড্রোন হামলার সক্ষমতা পুরোপুরি ফিরে পাবে। শুধু তাই নয়, যেসব মিসাইল লঞ্চার মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল, সেগুলো এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এপ্রিলে যেখানে বলা হচ্ছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার অক্ষত আছে, সাম্প্রতিক হিসাবে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে 2/3। কুপারের দাবি আর গোয়েন্দা রিপোর্টের মধ্যে ফারাকটা এতটাই বিস্তর যে দুটি আলাদা সূত্র সরাসরি জানিয়ে দিয়েছে দুটোর মধ্যে কোনো মিল নেই। গোয়েন্দাদের কাছের একটি সূত্রের কথায় এই ক্ষতি ইরানকে বড়জোর কয়েক মাস পিছিয়ে দিতে পারে, বছর তো দূরের কথা। এত দ্রুত কিভাবে সম্ভব হলো? তেলে জলে মেশে না, কিন্তু রাশিয়া আর চীনের সঙ্গে ইরানের সম্পর্ক সেই নিয়মেরই ব্যতিক্রম। দ্রুত পুনর্গঠনের পেছনে এই দুই মিত্রের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। চীন যুদ্ধ চলাকালীন সময়েও ইরানকে মিসাইল তৈরির যন্ত্রাংশ সরবরাহ করে যাচ্ছে। মার্কিন নৌ অবরোধে সরবরাহ কিছুটা কমলেও থামেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সিবিএস নিউজে এই তথ্য স্বীকার করেছেন। চীন অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছে, তবে যন্ত্রাংশের খালি বাক্সগুলো নিজের হয়েই কথা বলে। এর বাইরে আরেকটি বড় কারণ হলো, হামলা আসলে যতটা কার্যকর হয়েছে বলে দাবি করা হয়েছিল ততটা হয়নি। ইরানের প্রতিরক্ষা শিল্পের একটি অংশ শুরু থেকেই সম্পূর্ণ অক্ষত ছিল, অর্থাৎ শূন্য থেকে শুরু নয়, একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়েই ইরান পুনর্গঠন শুরু করতে পেরেছে। ড্রোন এখনকার আসল মাথা ব্যথা। যুদ্ধের আগে ইরানের হাজার হাজার ড্রোন ছিল, হামলার পরও তার অন্তত 50% অক্ষত থেকে গেছে। এখন সেখানে নতুন উৎপাদন যোগ হচ্ছে। এই ড্রোনগুলোই মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন? কারণটা সহজ অঙ্কের। ইরানের একটি ড্রোনের দাম মাত্র $20,000। সেটা ঠেকাতেই যুক্তরাষ্ট্রকে খরচ করতে হয় $40 লাখ। একটি ড্রোন আর পাল্টা খরচ 200 গুণ। এই অসম অর্থনীতিতে ইরান টিকে থাকতে পারে অনেকক্ষণ। অন্যদিকে প্রতিপক্ষের কোষাগার খালি হয় তপ্তপ করে। মিসাইল সক্ষমতা এখনো পুরোপুরি পুনর্গঠিত না হলেও ড্রোন দিয়েই সেই ঘাটতি পুষিয়ে নিতে পারে তেহরান। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো সবাই এই ড্রোনের নাগালে। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোন আর কোটি কোটি ডলারের তৈরি একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কে জিতবে? আজ আমরা কথা বলবো হিজবুল্লাহর সেই মারাত্মক ড্রোন কৌশল নিয়ে, যা কিনা ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের আয়রন ডোমকে নাস্তানাবুদ করে দিচ্ছে। আয়রন ডোম ইসরায়েলের আকাশের পাহারাদার। রকেট আসছে, আয়রন ডোম গুলি করে নামিয়ে দেয়। শুনতে যত সহজ, বানাতে তত দামি। এই পুরো সিস্টেমে বিনিয়োগ হয়েছে কোটি কোটি মার্কিন ডলার। প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম $50,000 থেকে $1 লাখ পর্যন্ত। এতদিন ধরে এই ঢাল ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা, কিন্তু হিজবুল্লাহ একটা নতুন প্রশ্ন তুলে দিয়েছে। কোটি টাকার ঢাল কি শত টাকার তীর ঠেকাতে পারে?
এফপিভি ড্রোন, এই অস্ত্র কি? এফপিভি মানে ফার্স্ট পারসন ভিউ, মানে চালক গ্যাজেট পরে বসে থাকেন আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পান সরাসরি। এটাকে চালানো অনেকটা ভিডিও গেমের মতো, কিন্তু ফলাফল গেমের নয়, বাস্তব। হিজবুল্লাহ এখন যে ড্রোন ব্যবহার করছে সেগুলো আরো এক ধাপ উপরে, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোন উঠতে উঠতে পেছনে একটি চিকন কাচের সুতো ছেড়ে যায়, সেই সুতো দিয়েই নিয়ন্ত্রণ হয়। এখানে আয়রন ডোমের বিপদ, ইলেকট্রনিক জ্যামার দিয়ে রেডিও সিগন্যাল কেটে দেওয়া যায়, কিন্তু কাচের সুতো কাটবে কিভাবে? সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারিতে আছড়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি হামলা নয়, এটি একটি বার্তা হলো তোমার সবচেয়ে দামি ঢালটাই এখন লক্ষ্যবস্তু। মার্চ থেকে হিজবুল্লাহ এই ড্রোন ব্যবহার বহুগুণ বাড়িয়েছে। ইসরায়েলি মিডিয়া নিজেই স্বীকার করছে সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি অ্যাকশন ভিশনের ম্যানেজিং ডিরেক্টর নেরি জিন বলেছেন একটি চমকে দেওয়ার মতো কথা। তিনি বলেন 10 কোটি টাকার ট্যাঙ্ক হঠাৎ হার মেনে যায় মাত্র $400 একটি এফপিভি ড্রোনের কাছে। এই কথাটা মনে রাখবে, এটা শত্রুপক্ষ বলেনি, ইসরায়েলের নিজেরই একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন। এর মানে দাঁড়াচ্ছে আধুনিক যুদ্ধে সবচেয়ে দামি অস্ত্রই সবচেয়ে কার্যকর, এই সমীকরণটা ভেঙে পড়ছে। এই ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার প্রথম দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। দুই পক্ষই জাল, গুলি, ইলেকট্রনিক ডিফেন্স দিয়ে এটা থামানোর চেষ্টা করেছে, পারেনি। হিজবুল্লাহ সেই যুদ্ধের প্রতিটি পাঠ মুখস্থ করেছে। তাই ইউক্রেনের রাষ্ট্রদূত পর্যন্ত বলেছেন ইসরায়েল ইউক্রেনের কাছ থেকে ড্রোন যুদ্ধের শিক্ষা নেয়নি, আর সেটাই এখন তার কাল হয়েছে। হিজবুল্লাহ শুধু অস্ত্র কিনেনি, সে যুদ্ধের নতুন ব্যাকরণ শিখেছে। পরিস্থিতি এতটাই নাজুক হয়েছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে একটি বিশেষ ড্রোন প্রতিরোধ প্রকল্প গঠনের নির্দেশ দিয়েছেন, তবে সঙ্গে স্বীকার করেছেন সমাধান পেতে অনেক সময় লাগবে। ইসরায়েল এখন এআই চালিত ডিটেকশন, লেজার অস্ত্র, মাইক্রোওয়েভ ডিফেন্স নিয়ে ভাবছে, কিন্তু সেগুলো কবে আসবে কেউ জানে না।